আচ্ছা, তো আজকে আমরা একটু ডিসকাশন করব আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যাকে আমরা রিয়েল হেড যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, বা যেটাকে আমরা বলি ভারতের তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদ সম্পর্কে। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ। এবার এখানে আমরা প্রাইম মিনিস্টারদের সম্পর্কে, যে প্রাইম মিনিস্টার কে ছিল, কতজন ছিল, এই ব্যাপার আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু বেসিক্যালি হচ্ছে মন্ত্রী পরিষদ সম্পর্কে, যে আমাদের ক্যাবিনেট মিনিস্টার বা মিনিস্টাররা যে রয়েছে তারা কিভাবে অ্যাপয়েন্ট হয় বা তাদের কি কি পাওয়ার রয়েছে, সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। প্রধানমন্ত্রী জাস্ট আমরা একটু টাচ করে চলে যাব যেভাবে সেভাবে, কিন্তু আমরা এর আলোচনার বিষয়বস্তু বেসিক্যালি মন্ত্রী পরিষদ, তার মাঝখানে যে কিভাবে মিনিস্টার বা মন্ত্রী পরিষদের ক্ষমতা রয়েছে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে থাকবে। দেখো, তো আমরা প্রথম থেকে আমরা জানি কি আমাদের যে ভারত, আমাদের হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয়। ভারত আমাদের সবচেয়ে যে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্র, ঠিক আছে, সেটা হচ্ছে ভারতের। লার্জেস্ট ডেমোক্রেসি রয়েছে পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবার কোনো জায়গায় ডেমোক্রেসি ডেমোক্রেসি থাকার অর্থ হচ্ছে সেই দেশের একজন বা একজন থাকবে কনস্টিটিউশনাল হেড। ঠিক আছে, কনস্টিটিউশনাল হেড মানে যে সংবিধান থাকবে, সেই সংবিধানের একজন হেড থাকবে, মানে একজন, মানে যাকে বলবো মালিক থাকবে। ব্যাপারটা মালিক নয়, বা প্রধান বলতে পারে। ওকে, তো ইন্ডিয়ার ক্ষেত্রেও যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল হেড বা ইন্ডিয়ার ক্ষেত্রে যে ডেমোক্রেসি, সেখানে আমাদের যেহেতু সিস্টেমটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, ঠিক আছে, মানে পার্লামেন্ট শাসন, ঠিক আছে, পার্লামেন্ট সিস্টেম যেহেতু আমাদের রয়েছে, সেই কারণে কি হচ্ছে যে আমাদের পার্লামেন্টের ক্ষেত্রে যেহেতু একজনের মতামতের কোনো অটোক্রেসি নেই, এখন একতন্ত্র নেই, সেই কারণে পার্লামেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কনস্টিটিউশনাল হেডকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নমিনাল হেড, আর একটা হচ্ছে রিয়েল হেড। নমিনাল হেড মানে নাম সর্বস্ব শাসক, আর রিয়েল হেড মানে যার হাতে অ্যাকচুয়াল পাওয়ার থাকবে। তো আমাদের নমিনাল হেড কে, নমিনাল হচ্ছে ভারতের যে প্রেসিডেন্ট, ভারতের যে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। আর রিয়েল হেড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এটা বোঝাটা খুব দরকার রয়েছে। এবার আমেরিকা মানে আমাদের যে ব্রিটেনেও কিন্তু নমিনাল হেডই রয়েছে। ব্রিটেনেরও সেম সিস্টেম, পার্লামেন্ট সিস্টেম, কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে যে প্রেসিডেন্ট হয় সেটা হেরিডিটারি। আর আমাদের যে প্রেসিডেন্ট হয় সে হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড। ঠিক আছে, ইনডাইরেক্টলি ইলেক্টেড মানে কোনো মানে এ থেকে কোনো মানে বাবার ছেলে তার ছেলে হয়ে যাবে সেরকম না, কিন্তু ব্রিটেনে যে প্রেসিডেন্ট বা কিং থাকে সেটা পরের জেনারেশন ওয়াইজ হয়ে থাকে। আর প্রাইম মিনিস্টার হয় কি ডাইরেক্টলি ইলেক্টেড, মানে প্রাইম মিনিস্টারকে সরাসরি নির্বাচন করা, ইলেক্ট। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এই পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্যে একটা খুব বড় জিনিস বা একটা বড় ব্যাপার কি, যে কেউ মানে একা নিজের কথা বলবে যে আমি এটা বলছি মানে এই কথাই শেষ, এরকম কিন্তু ব্যাপার কিছু নেই। পার্লামেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটা বড় ব্যাপার কি, প্রত্যেকের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউট থাকে, মানে পাওয়ারটাকে ভাগ করা হয়, পাওয়ার ডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, পাওয়ার ডিস্ট্রিবিউট থাকে কিভাবে? যেমন আমরা যদি বলি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কি হচ্ছে নমিনাল হেড, কিন্তু বাবা প্রেসিডেন্ট আবার যে কোনো কাজ করতে গেলে সে আবার রেসপন্সিবল থাকে কার কাছে? প্রাইম মিনিস্টার এবং তার নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ থাকে। মানে প্রেসিডেন্ট তার সমস্ত কাজের জন্য একজনের রেসপন্সিবল থাকে। ঠিক আছে, রেসপন্সিবল টু পিএম অ্যান্ড কম, অর্থাৎ প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যা চাইবে তাই কিন্তু করতে পারবে না। সে প্রাইম মিনিস্টার আর হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের কাছে রেসপন্সিবল থাকে, মানে নিজের কাজের জন্য। আবার যে প্রাইম মিনিস্টার সেও কিন্তু রেসপন্সিবল থাকবে কার কাছে? সে রেসপন্সিবল থাকবে তার কাউন্সিল অফ মিনিস্টারদের কাছে। মানে আজকে পিএম বললো মানে সবকিছু হয়ে যাবে সেরকম না। কাউন্সিল অফ মিনিস্টারদের যদি মনে করে প্রাইম মিনিস্টারকে সরাবে, তা কিন্তু সরিয়ে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রাইম মিনিস্টারও কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারদের উপর রেসপন্সিবল থাকে। আবার এই কাউন্সিল অফ মিনিস্টাররা এরাও আবার রেসপন্সিবল থাকে কার উপরে? প্রাইম মিনিস্টারের উপর।
অর্থাৎ প্রাইম মিনিস্টার যদি চায় যে কোনো কাউন্সিল অফ মিনিস্টারকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারে চাইলে একসাথে প্রাইম মিনিস্টারকে সরাতে পারে। মানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে করা হয়েছে যে কেউ নিজে চাইলো যে বাবু আমি চাইলেই সবকিছু বদলে দেবো, সেসব কিন্তু করতে পারবে। ওকে, অর্থাৎ নমিনাল হেড হোক বা রিয়েল হেড হোক, প্রত্যেকের মধ্যে কি হয়, পাওয়ার ইকুয়ালি না হলেও অনেকটাই ডিস্ট্রিবিউটেড থাকে। কি বললাম, বোঝা গেল না গেল না? আমি যতটা বোঝালাম প্রত্যেকে বুঝতে পেরেছো? ভালো। স্যার বলছি যে নিশ্চয়ই। এখানে কি বললেন, রেসপন্সিবল প্রাইম মিনিস্টার এন্ড কাউন্সিল এন্ড মিনিস্টার? হ্যাঁ, কি কম বললেন? মানে কি কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল মানে? অফ মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ। আচ্ছা আচ্ছা। কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ, মানে এই অর্থমন্ত্রী, ঠিক আছে, বিভিন্ন মন্ত্রী রয়েছে, সেই মন্ত্রীদেরকে একসাথে বলা হয় মন্ত্রী পরিষদ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ চলো এগোবো তাহলে। হ্যাঁ স্যার। Okay. এবার এবার এখানে একটা খুব বড় প্রশ্ন আছে যেটা আমরা খুব সুন্দর ইজি ভাবে ভুল করি, যে কি প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্ট করে? বলবে এটা তো স্যার সবাই জানে, প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্ট করে। কি বলবে প্রাইম মিনিস্টার কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, প্রাইম মিনিস্টারকে কে ইলেক্ট করে? আর প্রাইম মিনিস্টারকে কে সিলেক্ট করে? তো তিনটে উত্তর দাও। ইলেক্ট তো সাধারণ মানুষ করে। ইলেক্ট তুমি বলছো মানে জনগণ, হ্যাঁ, ভালো কথা। সিলেক্ট কে করে? আর সিলেক্ট তো অ্যাপয়েন্ট কে পার্টি করে? করে বোধ হয়। একদম, তার পার্টি, মানে যে পার্টি থেকে সে বিলং করে তাকে সিলেক্ট করে পার্টি, ইলেক্ট করে জনগণ, আর অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। অর্থাৎ জিনিসটা বুঝবে যে কোশ্চেনের পরীক্ষায় কোশ্চেনে কি জানতে চাইছে। তো যে পিএম বললো কি ব্যাপার, সেটা নয়, ইংলিশটা খেয়াল করবে যদি কোনো জায়গায় বাংলায় ডাউট, ঠিক আছে, ভালো করে জন্য দেখে দেবে। এবার খুব ভালো কথা, সুন্দর কথা। এবার আমি জিজ্ঞেস করি, কাউন্সিল অফ মিনিস্টার যে মন্ত্রী পরিষদ, তাদেরকে অ্যাপয়েন্ট করে এবং তাদেরকে ইলেক্ট করে আর তাদেরকে সিলেক্ট করে। ভেরি গুড। সেম প্রশ্ন, কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রীদের কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্ট পিএম করেন। অ্যাপয়েন্ট পিএম করেন না, অ্যাপয়েন্ট হচ্ছে প্রেসিডেন্ট করে, এটা মাথায় রাখবে। অ্যাপয়েন্ট কাউন্সিল অফ মিনিস্টার যে কোনো মন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করে, যেটাকে আমরা বাংলায় বলি নিয়োগ করে। বুঝতে পারলাম? ইলেক্ট কে করে? সাধারণ মানুষ, জনসাধারণ। পিপল অফ ইন্ডিয়া, মানে প্রত্যেকের জনগণের ভোট হলো পিপল অফ ইন্ডিয়া ইলেক্ট করে, ঠিক আছে। আর সিলেক্ট কে করে? পার্টি। একদম নয়, প্রাইম মিনিস্টার। সিলেক্ট করে প্রাইম মিনিস্টার। ভেরি গুড। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে কি আমরা ভুল করি। আর যে সিলেক্ট করে, সেই সিলেক্ট করার মেথডটা কি বলা হয়? এই সিলেক্ট করে প্রাইম মিনিস্টার, এই মেথডটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পোর্টফোলিও সিস্টেম, দপ্তর বন্টন। বুঝাতে পারলাম না? পারছি না বলো? পারছি বোঝাতে? হ্যাঁ স্যার। ওকে, একদম। ডাউট যা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো। ওকে, এবার দেখ, এবার এই যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে প্রাইম মিনিস্টারকে যে অ্যাপয়েন্ট করে, ঠিক আছে, রাষ্ট্রপতি যে অ্যাপয়েন্ট করে, কততম আর্টিকেল বলো, কোন কত নম্বর ধারার মাধ্যমে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে? আর্টিকেল কত? 75। 75-এর 1। 75-এর 1। এই আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি কি করে? আমাদের হচ্ছে প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে। এবারে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ব্যাপার কি কি করতে হয়, যে ইলেকশন হয়। আমাদের এই যে রিসেন্ট ইলেকশন হলো, লোকসভার ইলেকশন হলো, ঠিক আছে, আমাদের যে লোকসভা ইলেকশন হলো, তো সেই লোকসভা ইলেকশনের পরে কি হবে? প্রথমত একটা পার্টিকে, ঠিক আছে, পার্টিকে মেজরিটি প্রুভ করতে হবে, ঠিক আছে। যদি মেজরিটি প্রুভ করতে পারে ভালো, অথবা সে পার্টিকে একটা জয়েন্ট
মানে এটা হচ্ছে জোট সরকার, ঠিক আছে। একটা জয়েন্ট মানে যে একটা মিনিস্ট্রি বা একটা জোট সরকার গঠন করতে হবে বা সমর্থন জোগাড় করতে হবে, হয় মেজরিটি পাবে অথবা জোট সরকার গঠন করবে, সেটা তার ব্যাপার, কোনো অসুবিধা নেই। জোট সরকার গঠন করে যদি কোনোভাবে মেজরিটি প্রুভ করতে পারে ইলেকশনের পরে, তখন তারা যাবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্ট তখন বলবে যে তোমাদের মধ্যে যে পার্টি মেজরিটি পেয়েছে অথবা জোট সরকার যে কোনো জায়গা থেকে, সেই জায়গার যে প্রধান নেতা মানে হেড অফ দ্য পার্টি, যে তোমাদের পার্টি বা যে দল রয়েছে তার হেড কে আছে তাকে ডাকো। তাকে এলো, সঙ্গে সঙ্গে তাকে কি করবে? প্রেসিডেন্ট কি করবে? তাকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করবে। মানে দেখো, প্রথমেই কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট হয়, তাহলে হেড অফ দ্য পার্টিকে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করে দেয়। অ্যাপয়েন্ট করে দেওয়ার পরে প্রাইম মিনিস্টারকে বলবে তুমি তো বাবু একা কাজ করতে পারবে না, তাহলে তুমি তোমার কাজে সাহায্যের জন্য তুমি তোমার বন্ধু বান্ধবদের ডাকো, মানে যারা তোমাকে কাজে সাহায্য করবে। কিন্তু বাবা, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তাদেরকে কিন্তু ইলেকশন থেকে জয়ী হতে হবে, ঠিক আছে। সেই জন্য ইলেকশনে জিতে, মানে এরকম নয় যে যাকে তুলে নিয়ে চলে আসবে, সেরকম নয়। এই লোকসভার ইলেকশনে তোমার মতো তোমার পার্টি থেকে বা যে কোনো পার্টি থেকে তো আরো এরকম লোক আছে যারা জিতেছে, তাদেরকে তুমি ডেকে আনো এবং তুমি বলো যে কোন কোন ব্যক্তিকে কোন কোন দপ্তর তুমি দেখতে চাইছো, কোন কোন মিনিস্ট্রি দিতে চাইছো। তখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে লিস্ট দিয়ে দেবে, যেটা হচ্ছে আমরা বললাম পোর্টফোলিও দিয়ে দেবে, ঠিক আছে, যে এই ব্যক্তিকে এই মিনিস্ট্রি দেওয়া হোক, সেটা প্রাইম মিনিস্টার দিয়ে দেবে। সেই দেখে প্রেসিডেন্ট কি করবে? তাদেরকে অ্যাপয়েন্ট করে দেবে, নির্বাচন করে দেবে। কি বললাম, বোঝা গেল না গেল? এইভাবে মন্ত্রী পরিষদ নির্বাচন হয়ে গেল। ক্লিয়ার? এবার যদি দেখো কোনো ক্ষেত্রে মানে ভোটে না জিততে পারে, সেক্ষেত্রে আমরা জানি 6 মান্থের একটা টাইম থাকে। সেম ভাবে প্রাইম মিনিস্টার বলো কাউন্সিল অফ মিনিস্টার প্রত্যেকের ক্ষেত্রেই হয়, 6 মান্থের মধ্যে ইলেক্ট হয়ে আসতে হয়। সেটা যে কোনো বাই ইলেকশন হোক বা যেভাবে হোক, বা ইলেকশন থেকে বেসিক্যালি আসে উপনির্বাচন করে, সেভাবে আসতে হয়। বলো, বোঝাতে পারলাম না পারলাম? ক্লিয়ার হলে বলবো। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো, এবার জেনারেলি আমি একটা প্রশ্ন করবো, ঠিক আছে, আমি একটা সুন্দর একটা প্রশ্ন করবো, তোমাদের বলতে হবে। এটা তোমাদের আমি সিচুয়েশনটা হচ্ছে এই যে ভোট হলো, তারপরে ধরো 2024-এর ইলেকশন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। 2024-এর ইলেকশনে নরেন্দ্র মোদী ভোটে জিতেছে, রাহুল গান্ধীও ভোটে জিতেছে, ঠিক আছে। দুজনে দুটো পার্টি থেকে, হুম, এও জিতেছে বিজেপি পার্টি থেকে, এই জিতেছে কংগ্রেস পার্টি থেকে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে প্রেসিডেন্ট কাকে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করবে? বলো, যে কাকে পার্টি প্রেসিডেন্ট প্রাইম বেশি মিনিস্টার? ভোট পাবে। লিডিং পার্টি থেকে। এবার দেখো, এখানে বিজেপি পেয়েছে 240টা সিট, কংগ্রেস পেয়েছে 99টা সিট। তবু কেউ কি পেয়েছে মেজরিটি? কেউ তো পায়নি। না স্যার, মেজরিটি পেয়েছে কি? পায়নি। না। মেজরিটি পায়নি এবারে বিজেপি। সেই কারণে কি হয়েছে? তৈরি হয়েছে জোট সরকার, এটাকে আমি যে বললাম জোট সরকার, জোট সরকার গঠন হয়েছে। সেই জোট সরকার হচ্ছে এনডিএ অ্যালায়েন্স, ঠিক আছে। তো এনডিএ ডিসাইড করেছে যে তাদের লিডার হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে। আর কংগ্রেসের জোট হচ্ছে ইন্ডিয়া জোট, INDIA, ইন্ডিয়া জোট। তারা যেহেতু মেজরিটি ক্লেম করতে পারেনি, সেই কারণে রাজীব গান্ধী প্রেসিডেন্ট মানে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করেনি, ঠিক আছে। এবার সেই কারণে রাজীব গান্ধী, এবার আমি একটা প্রশ্ন করি, এই যে হলো, এই যে ইলেকশনটা হলো, মানে এই যে রাজীব গান্ধীকে অ্যাপয়েন্ট করা হলো, এবার যদি বিজেপি কোনো লিডার না দেয়, বিজেপি 240 সিটই জিতলো, রাজীব গান্ধী 99 জিতলো, ইন্ডিয়া জোট অ্যালায়েন্স পেলো না, এবং বিজেপি কোন এরকম ব্যক্তিকে দিতে পারলো না বা বলতে পারলো না যে আমাদের লিডার, তাহলে কি প্রেসিডেন্ট রাজীব গান্ধীকে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করতে পারবে? কি কথাটা বললাম বুঝতে পেরেছো কি বলতে চাইছি?
মানে স্যার বলতে চাইছেন যে বিজেপির হচ্ছে মানে সিটটা ঠিকঠাক হলো, সেম, কিন্তু সবই ঠিক হচ্ছে আছে, মানে 240টা সিট হলো, এনডিএ জোটে হলো, কিন্তু ওদের কং- জোটের মধ্যে বিজেপি আর কি ঠিক হচ্ছে না কে লিডার হবে, তাই তো? কে লিডার হবে। তখন কি প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে কংগ্রেসে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করতে পারবে? না স্যার, মেজরিটি প্রুভ না হলে কি মেজরিটি করে হবে? পাবে না, না। মাথায় রাখবে, তখনও কিন্তু রাজীব গান্ধীকে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করতে এইরকম সিচুয়েশন পারবে হলে মানে আবার ভোট হয় না? না। অ্যাপয়েন্ট করতে পারবে, কিন্তু রাজীব গান্ধীকে টাইম দেওয়া হবে অ্যাপয়েন্ট করার পরে, যে 6 মান্থের মধ্যে তোমাকে মেজরিটি প্রুভ করতে হবে। কি বললাম, বোঝা গেল কি গেল না? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, এই আমাদের এবারে মুখ্যমন্ত্রী যেটা হলো আর কি, মেজরিটি পরে প্রুভ করলো। একদম। ওকে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো এই যে ঘটনাটা, এটা কবে হয়েছিল? স্যার এই বলছি ঘটনাটা, হ্যাঁ বলো বলো নরসিংহ রায় নিশ্চয়ই। যেরকম করে হয়েছিল সেরকম Very good. আমি সিচুয়েশনের এটাই কথা বলছি। এটাই উদাহরণ দিতে যাচ্ছিলাম, আমি উদাহরণ দিতে যাচ্ছিলাম 1991 সালে কিন্তু কোনো পার্টি মেজরিটি পায়নি, কোনো পার্টি মেজরিটি পায়নি। এবং এখানে দেখো বিজেপি কিন্তু মেজরিটি পায়নি, এনডিএ অ্যালায়েন্স পেয়েছে, কিন্তু বিজেপি কিন্তু পায়নি। ফলে ভোট না পেলেও, মানে কম থাকলেও, সেই সময় আমাদের ভেঙ্কটরামন তিনি কি করলেন, নরসিম্মা রাওকে, পিভি নরসিম্মা রাওকে, ঠিক আছে, পিভি নরসিম্মা রাওকে আমাদের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করে দিয়েছিল 1991। ঠিক আছে, আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম একটা কথা, আমাদের যত রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভাষা কে বলতে পারে? সবচেয়ে বেশি ভাষা বলতে পারেন পিভি নরসিম্হা রাও। ঠিক আছে, আর যত আমাদের প্রধানমন্ত্রী ছিল তার মধ্যে একমাত্র অ্যাডপ্টেড চাইল্ড কে ছিল? সেটা হচ্ছে নরসিম্হা রাও। মনে থাকবে? হ্যাঁ স্যার। অ্যাডপ্টেড চাইল্ড ছিল নরসিংহ রাও। অবশ্যই অ্যাডপ্টেড চাইল্ড ছিল, তার বাবা মা তাকে হচ্ছে দত্তক নিয়েছে, জন্য এটা ভীষণ ব্যাপার। তো যাই, এবার এবার একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, যে ভোট হলো 2024-এর ইলেকশন হলো, খুব ভালো কথা। এখানে বিজেপি দাঁড়ালো, যে বহু কংগ্রেসের পার্টি দাঁড়ালো, ঠিক আছে। এবার এখানে ভোটে নরেন্দ্র মোদী দাঁড়ালো, নরেন্দ্র মোদী হেরে গেল, বা আমার ধর আচ্ছা রাহুল গান্ধী ভোটে দাঁড়ায়নি, সে ইলেকশনেই দাঁড়ায়নি, ভোট হলো ভোটে দাঁড়ায়নি, কিন্তু কংগ্রেস মেজরিটি পেল, মানে এক জায়গায় পার্টি মেজরিটি পেল। ঠিক আছে, পার্টি মেজরিটি পেল, কিন্তু তারপরে পার্টি ডিসাইড করলো যে যারা জিতেছে তাদের মধ্যে কেউ নয়, আমরা অন্য একজন কোনো ব্যক্তিকে আমাদের প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করি। তাহলে কি তারা করতে পারে? ভোটে স্যার কিন্তু কেউ সদস্য দাঁড়ায় হচ্ছে না না তো, পারবে না তো। না না, ভোটে জিততে হবে অবশ্যই তো। পারবে, অবশ্যই পারবে, এটাই তো ব্যাপার। 1984-এর ইলেকশন, যখন আমাদের হচ্ছে মারা গেল, কি বলে, ইন্দিরা গান্ধী মারা গেল, ইন্দিরা ঠিক গান্ধী, আছে, রাজীব গান্ধী হয়েছিল। ইন্দিরা গান্ধীর যখন ডেথ হয় তখন রাজীব গান্ধী কিন্তু কোনো ইলেকশনে দাঁড়ায়নি। ঠিক আছে, কোনো ইলেকশনে না দাঁড়িয়েই কিন্তু রাজীব গান্ধীকে, মানে হ্যাঁ, রাজীব গান্ধীকে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ওকে, তো রাজীব গান্ধী এই সময় কি হয়েছিল, 1985, 1984-তে রাজীব গান্ধী কিন্তু হয়েছিল, কিন্তু বাবা সেম ব্যাপার কি, ইলেক্টেড হওয়ার পরে 6 মান্থের মধ্যে মেজরিটি প্রুভ করতে হবে। তো এইভাবে রাজীব গান্ধী কি হয়েছিল, অ্যাপয়েন্ট হয়েছিল। এবার আমার একটা প্রশ্ন, যে দেখো এরা তো লোকসভায় ইলেক্টেড হয়ে এলে কোনো সমস্যা নেই। এবার কোনো ব্যক্তি যদি সে লোকসভার ভোটে দাঁড়ালো না, না দাঁড়িয়ে রাজ্যসভা থেকে নির্বাচিত হয়ে আসে, রাজ্যসভা ইলেকশনে রাজ্যসভায় যে ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়, তো রাজ্যসভায় ভোট হলো, রাজ্যসভা থেকে কোনো ব্যক্তিকে প্রাইম মিনিস্টার কি করা যায়? রাজ্যসভায় ব্যক্তি, সে মিনিস্টার, রাজ্যসভার কোনো সদস্য, সে কি প্রাইম মিনিস্টার হতে পারবে? পারবে মনে হয়। আচ্ছা, বলছো পারবে, মানে তাকে কি 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, না তো করতে হবে না? এমনি হতে পারবে? ইলেকশন হ্যাঁ, ছ করতে মাসের হবে। মধ্যে ইলেকশন তো করতে হবে। না, তখন 6 মাসের মধ্যে তাকে করতে হবে না,
কারণ বাবা সে রাজ্যসভায় যে সে এমপি, সে কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়ে এসেছে, বুঝে গেছে? ফলে তার জন্য কিন্তু আর তাকে ইলেকশনের কোনো দরকার নেই, আচ্ছা অলরেডি ইনডাইরেক্টলি ইলেক্টেড। এভাবে আমাদের হয়েছিল, ইন্দিরা গান্ধী হয়েছিল। ইন্দিরা গান্ধী রাজ্যসভা থেকে হয়েছিল প্রথম, কবে? 1966-এ, 1966। যখন লাল বাহাদুর শাস্ত্রী মারা গেল তখন ইন্দিরা গান্ধী কিন্তু রাজ্যসভার মেম্বার ছিলেন এবং সেই কারণে তাকে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছিল। এরপরে কি হয়েছিল, আমাদের যে প্রাইম মিনিস্টার দেবে গৌড়া, ঠিক আছে, দেবে গৌড়া 1996 থেকে তিনিও রাজ্যসভার মেম্বার হিসেবে হয়েছিলেন। আর আমাদের ফেমাস মনমোহন সিং জি, ঠিক আছে, মনমোহন সিং জি, তিনি কিন্তু কোনো লোকসভা ইলেকশনে দাঁড়াননি, তিনি যে 2004-এ এমপি হয়েছে, মানে প্রাইম মিনিস্টার হয়েছিলেন রাজ্যসভার মেম্বার হিসেবে। তাহলে তারপরে কি আর ইলেকশন করিয়েছিল লোকসভার? আর কিন্তু করতে হয়নি। মনে থাকবে না থাকবে না? থাকবে। আচ্ছা। হ্যাঁ স্যার। তাহলে স্যার এদের যে এদের সিটের যে মেজরিটি, তাহলে সে মেজরিটি তো প্রুভ করতে হবে। সিটের দরকার হবে না, কারণ পার্টি তো মেজরিটিতে আছে। তো এই যে পার্টি, সে পার্টি তো মেজরিটিতে আছে। এই ব্যক্তি, দেখো, মানে তখন হচ্ছে মানে পার্টি সিলেক্ট করেছে এদেরকে। একদম 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 ইন্দিরা গান্ধীকে কংগ্রেস সিলেক্ট করেছে। দেবগৌরী হচ্ছে যে জনতা ইউনাইটেড মানে যে অ্যালায়েন্স, সেখান থেকে এসেছে। মনমোহন সিংকেও কংগ্রেস থেকে বানিয়েছে, কোনো সমস্যা নেই। পার্টি ডিসাইড করবে, নাহলে আর কি করবে। আর রাজ্যসভাতেও তাদের মেম্বার রয়েছে, লোকসভাতেও মেম্বার রয়েছে। ওকে, ক্লিয়ার হলো? ক্লিয়ার হলে বলবে, বলো। হ্যাঁ স্যার। এবার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে যে কতজন প্রেসিডেন্টের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন ইস্যু করা হয়েছিল। নো কনফিডেন্স মোশন মানে তাকে বিভিন্ন সময়ে প্রুভ করতে হয়েছে, তার মানে যাকে বলবো মেজরিটি প্রুভ করতে হয়েছে, যে তুমি যে মেজরিটিতে আছো, মেজরিটি প্রুফ করতে হয়েছে কতজন প্রাইম মিনিস্টার, বলতে পারবে? নাম বলো, যেটা যেটা জানো একজনকে বলো। মনে হয়। অটল বিহারী বাজপেয়ীকে দুবার মেজরিটি প্রুভ করতে হয়েছিল। আচ্ছা, আর আর কে? আমি 8 জনের নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য মনে রাখতে হবে, এই কারণেই বলছি। দেখো, প্রথম মেজরিটি প্রুভ করতে হয়েছিল কাকে? চৌধুরী চরণ সিং, ঠিক আছে, চরণ সিংকে প্রুভ করতে হয়েছিল কবে? 1979 সেখানে প্রুভ করতে পারেনি, ওই কারণে গভর্নমেন্ট ফল করেছিল চৌধুরী চরণ সিং। তারপরে ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, ভিপি সিং এর সরকার সেটা ফল করলো 1989 সাল, সেখানে গভর্নমেন্ট ফল করলো ভিপি সিং। তারপরে ভিপি সিং গভর্নমেন্ট ফেল করার পরে কি হলো? চন্দ্রশেখর, চন্দ্রশেখর। চন্দ্রশেখর তাকেও মেজরিটি প্রুভ করতে হয়েছিল, করতে পারেননি, তার গভর্নমেন্ট ফেল করলো 1990। তারপরে কে? পিভি নরসিম্হা রাও, না। ঠিক আছে, নরসিম্হা রাও, নরসিম্হা রাওকে মেজরিটি প্রুভ করতে হয়েছে কবে? 1991-এ। ওই যে সরকারের অ্যাপয়েন্ট করে দিল, দিয়ে মেজরিটি প্রুভ করতে বললো, করে দিল। তারপর কাকে? অটল বিহারী অটল বাজপেয়ী। বিহারী বাজপেয়ী সাহেবকে, কবে? 1996 করতে পারেননি একটা ভোটের জন্য, ঠিক আছে, একটা ভোটের জন্য মেজরিটি প্রুভ করতে পারেননি, সেই কারণে 13 দিনের মধ্যে তার সরকার ফল করলো। তারপর কে ছিল? আমাদের দেবেগৌড়া, এই যে দেবেগৌড়া একটু আগে বললাম, দেবেগৌড়া তাকে প্রুভ করতে হয়েছিল 1996-এ, এই কারণে তার গভর্নমেন্ট আবার ফেল করলো। আবার গভর্নমেন্ট ফর্ম করলো আইকে গুজরাল 1997-এ, তিনিও মেজরিটি প্রুভ করতে পারেননি। তারপরে কি হলো? আবার অটল বিহারী বাজপেয়ী স্যার, অটল বিহারী বাজপেয়ী। লাস্ট 1998 হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 8 বার মেজরিটি প্রুভ করতে হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টার। ওকে, এবার প্রাইম মিনিস্টার হতে গেলে এজ কত লাগে, বয়স কত লাগে?
যোগ্যতার ক্ষেত্রে আমরা বলি বয়স কত? আচ্ছা 25 বছর। 25। 25 বছর হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, যে ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন যে কোনো ব্যক্তি কি প্রাইম মিনিস্টার হতে পারবে? মানে যে কোনো ভারতীয় নাগরিক কি তোমার হচ্ছে প্রাইম মিনিস্টার হতে পারবে? হ্যাঁ স্যার পারবে। আচ্ছা, তাহলে তবে তার সাপোজ কাছে ধরো আজ ক্রাইম করলে হবে না স্যার, মানে কোনো বুঝলাম না। দুশ্চরিত্র। হ্যাঁ স্যার কি বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে না আমি তোমার স্যার, একটা প্রশ্ন যারা করছি। বাই বার্থ আর যারা রেজিস্ট্রেশনের মধ্যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়েছে শুধুমাত্র তারা পাবে। ভেরি গুড, তার মানে বাই বার্থ, ওকে, যারা জন্মসূত্রে ভারতের নাগরিক তারা পারবে, আর যারা বাই ন্যাচারালাইজেশন, জাতীয়করণ হিসেবে ভারতের নাগরিকত্ব পেয়েছে তারা হবে। বুঝতে পারলো? একমাত্র তারাই হবে। যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে, মানে আমেরিকায় থাকতো, ভারতের নাগরিকত্ব পেয়েছে, তারা কিন্তু পাবে না। রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা হচ্ছে বা রেজিস্ট্রেশন, তারা কিন্তু হবে না। মাথায় থাকবে না, থাকবে না? বুঝা গেল? হ্যাঁ স্যার। এটাই প্রশ্ন। আচ্ছা, এবার আচ্ছা, প্রেসিডেন্টের টার্ম তো আমরা জানি কতদিনের জন্য প্রেসিডেন্ট থাকে, মানে প্রাইম মিনিস্টার থাকে, টার্ম 5। 5 ইয়ার্স। 5 বছরের জন্য থাকে, যে কোনো তার মধ্যে যে কোনো হচ্ছে সময় যদি মানে তার পার্টি তার মেজরিটি তুলে নেয়, তো তার গুটি হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তিনি চাইলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, ঠিক আছে, অথবা তিনি যদি তার রেজিগনেশন দিতে চান, পদত্যাগ পত্র দিতে চান, সেটা কাকে কাকে দেবে? রেজিগনেশন জমা দেবেন, স্পিকারকে। হ্যাঁ বাবা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। কারণ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাবু তাকে অ্যাপয়েন্ট করছে, এই জন্য তিনি তার রেজিগনেশন বাবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে দেবেন। যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না থাকে তাহলে দেবেন স্পিকার অফ ইন্ডিয়া, স্পিকারকে, ঠিক আছে। মানে অবশ্যই ভাইস প্রেসিডেন্ট হবে, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না থাকলে ভিপি হবে, ভাইস প্রেসিডেন্ট হবে, ভাইস প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস হবে, মানে যে প্রেসিডেন্ট হবে তাকে দেবে। এদের মধ্যে কেউই না থাকে তাহলে স্পিকারকে দেবে, ঠিক আছে, কারণ স্পিকার পর্যন্ত জেনারেলি যায় না, ঠিক আছে। এবার তাহলে আমি এখানে একটা প্রশ্ন করি, যে কাউন্সিল অফ মিনিস্টার যারা রয়েছে তারা তাদের রেজিগনেশন কাকে দেবে? তারা স্যার তাদের প্রেসিডেন্টকে রেজিগনেশন দেবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেই দেবো। তারাও প্রেসিডেন্টকে দেবে, কিন্তু যদি না থাকে তাহলে অবশ্যই স্পিকারকে দেবে। সেম ব্যাপার, যে কোনো প্রাইম মিনিস্টার বলো, কাউন্সিল অফ মিনিস্টার বলো, প্রত্যেকে তার রেজিগনেশন প্রেসিডেন্টকে দেবে। কেন? বাবা সেই তো অ্যাপয়েন্ট করছে, বাবা যে অ্যাপয়েন্ট করছে তাকেই তো রেজিগনেশন দেবে, নাকি অন্য কাউকে দেবে? বুঝে গেল না গেল? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? একদম সুন্দর ব্যাপার, সিম্পল ব্যাপার। বলো, এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। ওকে, এবার একটা জিনিস আমাদের প্রথমে একটু জানা দরকার, সেটা হচ্ছে পিএমও, প্রাইম মিনিস্টার্স অফিস, পিএমও ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিস, মানে যেটাকে প্রধানমন্ত্রীর দপ্তর বলা হয়। এই জিনিসটা কি? দেখো, সব থেকে যদি ইম্পর্টেন্ট কোনো জায়গা বলা হয় আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেটা পার্লামেন্ট থেকেও গুরুত্বপূর্ণ বেশি জায়গা বা অংশ, সেটা হচ্ছে সরকারের পিএমও অফিস, প্রাইম মিনিস্টার্স অফিস। এটা কিন্তু প্রথম থেকে পিএমও অফিস নাম ছিল না। এটা কি ছিল? প্রথমে এর নাম ছিল প্রধানমন্ত্রী সচিবালয়, সচিবালয়। ঠিক আছে, মানে যেটাকে সেক্রেটারিয়েট বলা হয়। প্রথমে এর নাম ছিল সচিবালয়। কতদিন পর্যন্ত ছিল? 1977 পর্যন্ত ছিল। তাহলে 77-এ এসে কে এটাকে চেঞ্জ করলো? কে এসেছিল বলো 77-এ প্রাইম মিনিস্টার? মোরারজি দেশাই। মোরারজি দেশাই। মোরারজি দেশাই। মোরারজি দেশাই এসে সচিবালয়ের নাম পরিবর্তন করে রাখলো প্রাইম মিনিস্টার অফিস, পিএমও অফিস। সেটা মাথায় রাখ, ওকে, এটা কিন্তু মাথা, ওকে। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, মানে যা কিছু হবে সব কিন্তু পিএমও অফিস থেকেই ভেরিফাই হবে। কোনো ফোন করো, যাই করো, সবকিছু, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অফিস।
ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট যারা গুরুত্বপূর্ণ লোকেরা থাকে তারা পিএমও অফিসে কাজ করে, যাকে তাকে পিএমও অফিসে কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, আর আমি একটা তোমাদের বলেছিলাম যে আমাদের হচ্ছে প্রেজেন্টলি যে আমাদের নিউ পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট গঠন হয়েছিল, আমি এমসিকিউ গুলো করিয়েছি। নিউ পার্লামেন্ট যে গঠন হয়েছিল এটা প্রজেক্টের আন্ডারে হয়েছিল, সে প্রজেক্টের নাম কি ছিল সেন্ট্রাল মনে ভিস্টা। আছে? সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, ভেরি গুড, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি বাবা, সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট কেন করা হয়েছিল? কিন্তু ওকে প্রশ্ন করলো যে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের উদ্দেশ্য কি, ওয়াই, কেন তৈরি করা হচ্ছে? স্যার এই বিল্ডিংটা তো হেরিটেজ করার জন্য তো এটা করা হয়েছিল, আচ্ছা, সেরকম কি কিছু? আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি, আমি তাহলে অপশন দিচ্ছি সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের উদ্দেশ্য। যে নাম্বার 1, যে প্রধানমন্ত্রীর বাসভবনের উন্নতির জন্য। নাম্বার 2, পুরনো পার্লামেন্ট বিল্ডিংটি সংস্কারের জন্য। ঠিক আছে। নাম্বার 3, আমাদের যে নতুন পার্লামেন্ট বিল্ডিংটি তৈরি করার জন্য। অপশন 4, নিচের সব মানে উপরের সবকটি। স্যার সবকটি। সবকটি উপরের সবকটি সবকটি হবে। হবে। তাহলে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের মধ্যে সমস্ত কাজগুলোই হয়েছে। স্যার যে 1 নম্বরটা আরেকবার বলুন। প্রধানমন্ত্রীর বাসভবনের সংস্কার। নাম্বার 2, আমাদের নতুন সংসদের নির্মাণ। নাম্বার 3, পুরনো সংসদের সংস্কার। ঠিক আছে, তিনটেই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আন্ডারে ছিল এবং এটাকে হেরিটেজ করা হয়েছে, সেটা ঠিক আছে। আচ্ছা, কত টাকা খরচা হয়েছে বাবা মনে আছে? বলেছিলাম 13,000 কোটি। ওকে, বলো এগোবো তাহলে। এবার হচ্ছে প্রধানমন্ত্রীদের যে তালিকা, সেটা নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, সেটা প্রত্যেকেই জানি। ঠিক আছে, না লিখে দিতে হবে কে কে পরপর প্রাইম মিনিস্টার হয়েছে? না স্যার জানি ওটা। না স্যার। আর লিখছি না তাহলে। জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের এখন নরেন্দ্র মোদী পর্যন্ত আমি আর লিস্ট দিচ্ছি না, এটা তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে, বা কম বেশি এদের সম্পর্কে জানো, এটা আমি আলোচনা করতে চাইছি না আর। তাহলে এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম কথা যে আমাদের একটা জিনিস, যে কোন কোন প্রাইম মিনিস্টার কর্মরত অবস্থায় মারা যায়। বলো কোন কোন প্রাইম মিনিস্টার কর্মরত অবস্থায় মারা যায়, মানে যেটাকে আমরা ইংলিশে বলবো ডায়েড ইন হিজ অফিস। লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী, আর ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, আর রাজীব গান্ধী। রাজীব গান্ধী, আর স্যার হচ্ছে জওহরলাল নেহেরু, লাল বিহারী শাস্ত্রী, আর হচ্ছে কি বলে যে ইন্দিরা গান্ধী। রাজীব গান্ধী না? জওয়াহরলাল নেহরু হবে না। জওহরলাল নেহরু তো না। আচ্ছা, জওহরলাল জওহরলাল নেহেরু তো নেহরু, কর্মরত অবস্থাতেই মারা গিয়েছিল। 3 জন তো মারা গিয়েছিল। তুমি বলছো জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, আর আর ইন্দিরা হচ্ছে গান্ধী। ইন্দিরা গান্ধী। আর কেউ কেউ বলছো যে না, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, আর 4 নম্বর বলছে রাজীব গান্ধী, তাই তো? রাজীব গান্ধী তো ওনার হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, মানে ওনার 5 বছর আচ্ছা টার্ম বাকি, তো শেষ হয়ে আচ্ছা গিয়েছিল। সবাই বলছে তো, আমি একটু কথাটা দেখি নাকি। আচ্ছা তাহলে জওহরলাল নেহরু কবে মারা গেছিল? 64-তে। 1964। তাহলে বাবা, তাহলে সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? জওহরলাল নেহরু যখন মারা যান? তখন হচ্ছে অস্থায়ী হয়েছিল হচ্ছে গুজরাটলাল নন্দ। আমি সেটা জিজ্ঞেস করিনি বাবা, আমি বলছি যখন জওহরলাল নেহরু মারা যান তখন প্রাইম মিনিস্টার কে ছিল? তো তখন উনিই তিনি থাকবেন। প্রাইম মিনিস্টার ছিলেন।
হ্যাঁ তার মানে তিনি কর্মরত অবস্থাতেই তো মারা গেলেন, তাহলে হ্যাঁ অসুবিধা স্যার। কি আছে? কোনো সমস্যাই নেই। লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন কবে? 1966-এ। তখন প্রাইম মিনিস্টার কে ছিল? তিনিই তো তিনিই ছিলেন বাবা, ছিলেন তাসফন্দে চুক্তি করতে তাসখন্দে। গিয়ে মারা যান। হুম। ইন্দিরা গান্ধী মারা গেল 1984-এ, তাকে মারা হলো, তাহলে প্রাইম মিনিস্টার অবস্থাতেই মারা হয়েছে। কিন্তু বাবা রাজীব গান্ধী মারা গিয়েছিল কবে? রাজীব গান্ধী মারা গিয়েছিল 91। 1991-তে। তাহলে কিন্তু 91-তে নরসিম্মার আমাদের চন্দ্রশেখর তখন ছিল, 90-তে যাই হোক, 90-এর শেষের দিকে আমার চন্দ্রশেখর ছিল তার প্রাইম মিনিস্টার। তো রাজীব গান্ধী কিন্তু কর্মরত অবস্থায় মারা যাননি। মাথায় থাকবে কথাটা? ক্লিয়ার হলো? আচ্ছা। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার এখানে আরেকটা প্রশ্ন, কোন কোন এরকম প্রাইম মিনিস্টার ছিল যারা প্রথমে চিফ মিনিস্টার ছিল, চিফ মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার হয়েছে? চিফ মিনিস্টার টু প্রাইম মিনিস্টার কে হয়েছে? এখন যিনি নরেন্দ্র মোদী তিনি তো ছিলেন। নরেন্দ্র মোদী তো ছিলেনই, ঠিক আছে, আমি তো মেনে নিলাম, কিন্তু কে কে? আর স্যার কি মোদী? বিশ্বনাথ প্রতাপ ছিলেন। তারপরে হচ্ছে এ ছিলেন ওই কতজন? 6 জন, ঠিক আছে। তাহলে প্রথমে একটা হলো, শেষে আমাদের নরেন্দ্র মোদী। বাবু কোনো সমস্যা নেই, নরেন্দ্র মোদী আমাদের বিজেপি থেকে, কোনো সমস্যা নেই, ওকে, নো প্রবলেম। আর আর কোথাকার সিএম ছিল? গুজরাট, গুজরাটের সিএম থেকে তিনি হয়েছে, ভালো কথা। আর কি বললে বাবা? স্যার বিশ্বনাথ আর প্রতাপ সিং। ভিপি সিং, ভিপি সিং ছিল 3 নম্বর। তো ইউপি। স্যার ভিপি সিং, উত্তরপ্রদেশের একজন ছিলেন। ভেরি গুড, তিনিই ছিলেন উত্তরপ্রদেশ থেকে বাবা, উত্তরপ্রদেশ থেকে তিনি ছিলেন, ও, ঠিক আছে। তখন সরকার ছিল ন্যাশনাল ফ্রন্ট, ন্যাশনাল ফ্রন্ট পিভি গভর্নমেন্ট, ঠিক আছে। নরসিংহ ছিল না? সেটাই, পিভি নরসিম্হা রাও ছিল, ভেরি গুড। নরসিম্হা রাও ছিল, কোথাকার ছিল বাবা নরসিম্হা রাও? স্যার অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশ। নরসিম্হা রাও ছিল অন্ধ্রপ্রদেশ, ভেরি গুড, অন্ধ্র, কংগ্রেস থেকে এসেছিল, ঠিক আছে। আর স্যার উত্তরপ্রদেশে প্রথমে তো একজন কেউ ছিল। বলো বলো। লাল বিহারী শাস্ত্রী ছিল না কোথাকার সিএম? না, লাল বিহারী শাস্ত্রী ছিল না বাবা, সে মানে রেলওয়ে মিনিস্টার ছিল, হ্যাঁ। তাহলে স্যার এ ছিল ওই যে আমাদের গুজরাট 78-এ স্যার মোরারজি দেশাই। মোরারজি দেশাই প্রথম ছিল, ভেরি গুড, মোরারজি দেশাই। বাবা কোথাকার ছিল তিনি সিএম? মধ্যপ্রদেশ। তিনি বম্বে, তখন মুম্বাই যে ভাগ হয়নি, বম্বে থেকে তিনি ছিলেন, মাথায় থাকবে। বম্বেতে 52 থেকে 1952 থেকে 1956 পর্যন্ত তিনি বম্বে প্রেসিডেন্সির চিফ মিনিস্টার ছিলেন। তারপরে তিনি প্রাইম মিনিস্টার পরে হন, 77-এ হয়েছিল। সেকেন্ড সেকেন্ড ছিল আমাদের চরণ সিং, চৌধুরী চরণ সিং। চরণ সিংও ছিলেন প্রাইম মিনিস্টার, মানে প্রথমে চিফ মিনিস্টার। তিনি কোথাকার ছিলেন বাবা? তিনি ছিলেন উত্তরপ্রদেশ, ইউপি। ইউপি থেকে তিনি ছিলেন। ভিপি সিং হলো, নরসিম্হা রাও ছিল, আর কে ছিল বাবা? ছিল দেবে গৌড়া, ঠিক আছে, দেবে গৌড়া। কোথাকার ছিলেন বাবা? তিনি ছিলেন কর্ণাটক। ওকে, লেখা হলে বলবে। স্যার আর একটা ডাউট হচ্ছে, বলবো হুম স্যার? স্যার আপনি বললেন হুম, যে বলো বলো। পিভি নরসিংহ অ্যাডাপ্টেড ছিলেন, তো হুম ওটা পিভি নরসিংহ ছিল না বিশ্বনাথ প্রতাপ সিং ছিল? ওনাকে হচ্ছে কোন একটা জমিদার অ্যাডপ্ট করেছিলেন। না, নরসিম্হা রাওই ছিলেন আচ্ছা, বিশ্বনাথ প্রতাপ সিংহ সম্ভবত। তো হচ্ছে অ্যাডপ্ট করেছিল একটা জমিদার, ওনার নাম দিয়েছিল আবার রাজবাহাদুর। হ্যাঁ সেটা ছিল, কিন্তু আচ্ছা আমি দেখিয়ে স্যার বলবো। কেটে যাচ্ছে আপনার কথা। স্যার কিছু কথা বোঝা যাচ্ছে না। স্যার দেখি। শুনতে পাচ্ছেন? স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, এবার শোনা যাচ্ছে প্রত্যেকে?
হ্যাঁ স্যার, এবার বলুন, আপনি কি বললেন কিছুই শোনা গেল না আগে। তাহলে তো প্রবাবিলি দেখো দুজন হতে পারে, ঠিক আছে। আমার এই মুহূর্তে ভিপি সিংটা মনে নেই, চরণ আমার এটা দেখেছিলাম, হতে পারে দুজন হতে পারে। ওকে, আচ্ছা এগোচ্ছি তাহলে। না না, 1 মিনিট স্যার। হুম, লিখে নাও লিখে নাও। স্যার ভিপি সিং এর পাশে কি লিখেছেন? এন, এটা কি লিখেছেন? ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট। আচ্ছা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার প্রাইম মিনিস্টারের পরে আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে যেটাকে আমরা উপপ্রধানমন্ত্রী বলে থাকি, ডেপুটি প্রাইম মিনিস্টার। তো ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কিন্তু কোনো পোস্ট হয় না, তাই তো? ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কোনো পোস্ট হয় না। কখনো সময় কি হয় যে এরকম দুজন ব্যক্তি যারা সমান পপুলার, সেরকম দুজন ব্যক্তিকে একজনকে ডেপুটি, সে হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রী, তাকেও ডেপুটি প্রাইম মিনিস্টার করা যেতে পারে। তো প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার আমাদের কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। সর্দার প্যাটেল ছিলেন প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। 1947 থেকে 1950 পর্যন্ত তিনি ছিলেন জওহরলাল নেহরুর সাথে। যে নেহরু যখন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছিলেন তখন তখন তিনি ছিলেন আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সেকেন্ড কে ছিল? সেকেন্ড ছিল মোরারজি মোরারজি দেসাই। দেসাই। মোরারজি দেসাই কবে ছিল? 1967 থেকে 1969 পর্যন্ত, যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল। তিনি অর্থমন্ত্রী ছিলেন না ইন্দিরা গান্ধীর সময়? একদম অর্থমন্ত্রী ছিলেন। সব থেকে বেশি বাজেট মোরারজি দেসাই পেশ করেছিলেন, সবচেয়ে বেশি বাজেট পেশ করেছে। আর সবচেয়ে লংগেস্ট বাজেট, সব থেকে বেশি টাইম ধরে বাজেট পেশ কে করেছে বলতো? যদি বলে এটা বলে দিচ্ছি, লিখে নাও। বললে যখন বলে দিচ্ছি, ম্যাক্সিমাম টাইম, সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সেটা হচ্ছে মোরারজি দেসাই, ম্যাক্সিমাম টাইম বাজেট। আর সবচেয়ে লংগেস্ট টাইম, মানে একবারই বাজেট পেশ করেছে কিন্তু সবচেয়ে দীর্ঘ সময় ধরে, সেটা কে পারবে? সেটা হচ্ছে আমাদের, পারবে? এখনো হিন্ট দিচ্ছি, বলো। সে সবচেয়ে মনমোহন সিং। ফাইনেস্ট, মনমোহন সিং। ভেরি গুড। 2 ঘন্টা 47 মিনিট ধরে বাজেট পেশ এত করেছে। আস্তে কথা কত? বলে তাই ভাবলাম। না সেই জন্য নয় বাবা, ওটা আস্তে কথা বলার ব্যাপারটা নয়, তুমি যেভাবে বলেছো, যাইভাবে ঠিক বলেছো। এটা বেসিক্যালি 1991 সালে যে বাজেট পেশ করেছিল মনমোহন সিং নরসিমহা রাওয়ের সময়, যখন আমাদের এলপিজি করা হয়েছিল, লিবারাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন, তখন মনমোহন সিং সবচেয়ে লংগেস্ট বাজেট পেশ করেছে, ঠিক আছে। কারণ সেটা অনেক আচ্ছা। কিছু পলিসি তার মধ্যে ছিল। ওটা বাবা আস্তে বলার জন্য নয়, হ্যাঁ। আচ্ছা, থার্ড ছিল আমাদের কি চরণ সিং। চরণ সিং আমাদের চৌধুরী চরণ সিং ছিলেন 1979-এ। তার সঙ্গে ছিল মোরারজি দেসাইয়ের সঙ্গে। সেই সময় জনতা মানে ফ্রন্ট তৈরি হয়েছিল, ওকে, মানে জোট সরকার ছিল। নাম্বার 4, জগজীবন রাম। জগজীবন রাম তিনি হয়েছিলেন 1979-এ মোরারজি দেসাইয়ের সঙ্গে। সেই সময় বুঝতেছো তো, প্রত্যেকেই চাইছে একবার করে হবে, তো সেই জন্য মিনিস্ট্রিতে যারা যারা তার প্রত্যেকেই ডিমান্ড। স্পিকার মীরা কুমারী যে হয়েছিল ওনার বাবা না? হ্যাঁ একদম, মীরা কুমারের বাবা ছিল, ঠিক আছে। জগজীবন আমাদের প্রথম লেবার মিনিস্টার ছিল, শ্রম মন্ত্রী ছিল জগজীবন রাম। তারপর হচ্ছে ওয়াই.ভি. চৌহান, তিনি হচ্ছেন 1979 থেকে 1980-র মধ্যে হয়েছিল। তার সময় তখন প্রাইম মিনিস্টার ছিল চরণ সিং। চরণ সিং এর প্রাইম মিনিস্টারের সময় তিনি হয়েছিলেন। নাম্বার 6, দেবীলাল।
দেবীলাল, ঠিক আছে, দেবীলাল হচ্ছে দুবার হয়েছিল, 1989 থেকে 90, আবার হয়েছিল 1990 থেকে 91, দুটো টাইম। প্রথমবারের সময় ভিপি সিং সরকারের সময় ছিল, আর দ্বিতীয়বারে আমাদের চন্দ্রশেখরের সময় ছিল দেবীলাল। নাম্বার 7 আমাদের লাস্ট, সেটা হচ্ছে এল কে আদবানি, লালকৃষ্ণ আদবানি, এল কে আদবানি। তিনি 2002 থেকে 2004 অটল বিহারী বাজপেয়ী সময় ছিল। ওকে, লাস্ট আদবানি লাস্ট, আর সর্দার প্যাটেল ফার্স্ট। বল, ক্লিয়ার হলে বলবে।